সকালে চা রুটি বানিয়ে টেবিলে দিলাম। ছেলে ফোন নিয়ে বসে আছে। হঠাৎ সে বলল, মা, একটা কাজ করেছি। কি কাজ? আমি চাই চিনি দিতে দিতে বললাম, আমার ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস এনে রিলেশনশিপ উইথ লিখে তোমার নাম দিয়েছি। আমার হাত থেকে চিনির বোয়াল পড়ে গেল। কি দেখো, সে ফোনটা আমার দিকে এগিয়ে দিল। সত্যিই দেখে সেখানে লেখা আছে। ইতিমধ্যে 15টা লাইক পড়েছে, কয়েকটা কমেন্টও এসছে। কংগ্র্যাচুলেশনস ভাই, কবে বিয়ে? পাগল হয়েছিস? এখনই ডিলিট করো। আমি রেগে গেলাম। কেন? আমি তো মিথ্যে কিছু লিখিনি। গুসে শান্তভাবে চা চুমুক দিল। মা, আমি তোমার সাথেই তো আছি রিলেশনশিপে। তুমি আমার জীবনের একমাত্র নারী গো। ছেলে মায়ের রিলেশনশিপ আর বিয়ের রিলেশনশিপ এক নয় গো, আমার কাছে একই। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে গার্লফ্রেন্ড মনে করি। তুমি আমার সব কিছু গো। আমি ফোন নিয়ে পোস্ট ডিলিট করতে গেলাম, কিন্তু সে আমার হাত আটকাল। মা প্লিজ, আমি চাই সবাই জানুক আমি কার সাথে। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। কি? তার চোখে অদ্ভুত একরকম আবেগ। আমরা 1 সপ্তাহ পর কোর্ট ম্যারেজ করব। আমি সব ঠিক করে ফেলেছি। ওটির টুকরো আমার গলায় আটকে গেল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রূপালী সরকার। আমার বয়স 43 বছর। আমার স্বামীর নাম বিকাশ সরকার, বয়স 46 বছর। আমাদের 2 সন্তান, তনয় আর রিয়া। তনয় 20 বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। রিয়া 13 বছর বয়সী, স্কুলে যায়। তো বন্ধুরা, আজকের এই গল্পটা শুরু হয়েছিল গত সপ্তাহে। স্বামী বিকাশ অফিসে গেছে, রিয়া স্কুলে। শুধু আমি আর তনয় বাসায়। এমন সময় তনয় আমার কাছে এসে বলল, মা, আমি তোমার সাথে একটা খেলা খেলতে চাই। ও কি খেলা? আমি জিজ্ঞেস করলাম। একটা সিক্রেট গেম। তুমি আমার চোখ বেঁধে দাও, তারপর আমি তোমাকে স্পর্শ করব। তুমি বলবে আমি কোথায় ছুঁয়েছি। আমি অবাক হলাম। এ কেমন খেলা? মা প্লিজ, আমার খুব ইচ্ছে করছে। কি? তার চোখে আগ্রহ। আমি ভাবলাম ছেলে বড় হয়ে গেছে, নতুন নতুন জিনিস শিখছে, হয়তো কলেজের বন্ধুদের কাছে শুনেছে। ঠিক আছে, আমি বললাম। তনয় একটা কাপড় দিয়ে আমার চোখ বেঁধে দিল। তারপর আস্তে আস্তে আমার হাত ধরল। মা, এখন আমি তোমার হাত ধরেছি। হ্যাঁ, আমি বললাম। তারপর সে আমার কাঁধে হাত রাখল। এখন কোথায়? কাঁধে, কমি বললাম। খেলাটা ভালোই চলছিল। তনয় আমার মাথায়, গালে, ঘাড়ে স্পর্শ করছিল। আমি ঠিকই বলে দিচ্ছিলাম। হঠাৎ সে আমার পিঠে হাত রাখল। এখন পিঠে, কমি বললাম। কিন্তু তারপর যা হলো সেটা আমি কখনো ভাবিনি। তনয় আমার কোমরে হাত রাখল। এখন কোমরে, চেয়ে আমার গলায় একটু কাপড়। তারপর সে আরও নিচে নামল। আমি চকিতে চোখের কাপড় খুলে ফেললাম। তনয়, এ কি করছিস? তনয় হেসে বলল, মা, এটা শুধু একটা খেলা। আমি তোমার প্রতি আকর্ষণ বোধ করি। তুমি খুব খুব সুন্দর গো। আমার মাথা ঘুরে গেল। তনয়, তুমি কি বলছো? মা, আমি তোমাকে ভালোবাসি, একজন পুরুষ যেভাবে একজন নারীকে ভালোবাসে। কি? তার চোখে অদ্ভুত তেজ। তুমি আমার ছেলে। আমি চিৎকার করলাম। আমি জানি, কিন্তু আমি আর পারছি না। তোমাকে দেখলে আমি তার কথা আর শুনলাম না। দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু তনয় দরজায় নক করতে লাগলো। মা প্লিজ, আমার সাথে কথা বলো। যা এখান থেকে। আমি চিৎকার করলাম, কিন্তু সে যাচ্ছিল না, বরং বারবার বলছিল, মা, আমি তোমাকে বিয়ে করব, আমরা একসাথে থাকব। আমি ভয় পেয়ে গেলাম। এ কি হচ্ছে? আমার নিজের ছেলে আমার প্রতি? আমি কাঁপাতে লাগলাম। তনয় এরপর দরজার সামনে থেকে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি যখন আমার জ্বর হয় সারা রাত জেগে থাকো, আমার খাবার বানাও, আমার কাপড় ধুয়ে দাও। এসব একজন স্ত্রী করে,
এসব একজন মা করে। আমি বললাম, তাহলে পার্থক্য কি? তুমি আমার যত্ন নাও, আমি তোমার যত্ন নেই। আমরা একে অপরকে ভালোবাসি, তাহলে বিয়ে করলে সমস্যা কি? আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার মাথা কাজ করছিল না। সন্ধ্যায় বিকাশ অফিস থেকে ফিরল। আমি তাকে কিছু বলিনি, কারণ কি বলবো? আমার ছেলে আমাকে বিয়ে করতে চায়, সে বিশ্বাস করবে? রাতে খাবারের সময় তনয় একদম স্বাভাবিক ছিল, হাসি খুশি, যেন সকালে কিছুই হয়নি। কিন্তু মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আমাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। রাতে শোয়ার আগে সে আমার রুমে এলো। মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। তনয়, তুমি যা ভাবছ সেটা ঠিক নয় গো। আমি বললাম, কেন ঠিক নয়? আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, তুমিও আমাকে সবচেয়ে বেশি ভালোবাসো, তাহলে এটা পাপ? ও কোনো পাপ নয়। ভালোবাসা কি পাপ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিচ্ছি, আমরা 1 মাস একসাথে থেকে দেখি। যদি তোমার ভালো লাগে তাহলে আমরা বিয়ে করি। তনয়, আমি আটকে উঠলাম। শুধু শুধু একটা চান্স দাও, একটা মাস গো। তার চোখে অনুরোধ। আমি দরজার দিকে ইশারা করলাম, বের হয়ে যাও। তনয় বেরিয়ে গেল, কিন্তু যাওয়ার সময় বলল, মা, আমি হাল ছাড়ব না, আমি তোমাকে পাবেই। ওরের দিন থেকে তনয়ের আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার সাথে খুব মিষ্টি করে কথা বলতে লাগল, আমার জন্য ফুল কিনে আনতে লাগল, আমার পছন্দের খাবার বানিয়ে দিতে লাগল। মা, তোমার জন্য চকলেট এনেছি, সে বলল। আমি চকলেট খাই না, আমি বললাম। আজ থেকে খাবে, কারণ আমি দিয়েছি। তার কণ্ঠে আদেশের সুর। আমি অবাক হলাম, এই কি হচ্ছে? আমার মিষ্টি ছেলে এমন হল কিভাবে? একদিন বিকেলে তনয় বলল, মা, আমরা বাইরে খেতে যাব। কেন? আমাদের প্রথম ডেট, সে হেসে বলল। তনয়, এসব বাজে কথা বন্ধ করো গো। মা, তুমি না গেলে আমি অনশন করব। কি? তার চোখে জেদ। আমি ভাবলাম হয়তো বাইরে গেলে তার মাথা ঠান্ডা হবে। রেস্টুরেন্টে গেলাম। তনয় আমার জন্য চেয়ার টানো, খাবার অর্ডার করল। একদম প্রেমিকের মতো আচরণ করতে লাগল। মা, তুমি আজ অনেক সুন্দর লাগছ, সে বলল। তনয়, মানুষ কি ভাবছে? কি ভাবা? একজন ছেলে তার মাকে নিয়ে খেতে এসেছে, এতে দোষ কি? তার চোখের দৃষ্টি ছিল অন্যরকম। মানুষ আসলেই আমাদের দেখছিল। খাবার পর বাসায় ফিরে তনয় বলল, মা, আজকে আমাদের ডেট খুব ভালো হয়েছে। এটা কোনো ডেট ছিল না আগে, আমার কাছে ছিল। সে আমার হাত ধরল। মা, আমি তোমাকে চুমু খেতে চাই। আমি হাত ছাড়িয়ে নিলাম। তনয়, তোমার মাথা খারাপ হয়েছে কি? হয়তো, কিন্তু এই খারাপ মাথা নিয়েই আমি তোমাকে ভালোবাসি গো। রাতে আমার ঘুম হলো না। বারবার ভাবছিলাম কি করব। বিকাশকে বলবো, কিন্তু সে বিশ্বাস করবে? আর যদি বিশ্বাস করে তাহলে ঘরে গোল হবে। এভাবে কয়েকদিন চলার পর একদিন তনয় আমাকে বলল, মা, আমি তোমার জন্য একটা রিং কিনেছি। কি রিং? এনগেজমেন্ট রিং। সে একটা ছোট বাক্স বের করল। আমার তো মাথা ঘুরে গেল। তনয়, এসব কি? মা, আমি তোমাকে প্রপোজ করছি, তুমি আমাকে বিয়ে করবে? সে আমার সামনে হাঁটু কেটে বসল। রিং আমার দিকে এগিয়ে দিল। আমি পিছিয়ে গেলাম। তনয়, তুমি পাগল হয়ে গেছো কি? হ্যাঁ, তোমার জন্য পাগল হয়েছি মা। আমার উত্তর দাও হ্যাঁ। না না, আমি চিৎকার করে বললাম। তনয়ের চোখ লাল হয়ে গেল। কেন? না কি সমস্যা? আমি তোমার মা, এটাই সমস্যা। এটা কোনো সমস্যা নয়। হেসে উঠে দাঁড়াল। মা, আমি তোমাকে সময় দিচ্ছি, ভেবে দেখো। পরের দিন সকালে উঠে দেখি তনয় বাসায় নেই। তার রুমে গিয়ে দেখি সব জামাকাপড় নেই। টেবিলে একটা চিঠি পড়ে আছে। চিঠিতে লেখা, মা, আমি বুঝতে পারছি তুমি আমার ভালোবাসা গ্রহণ করতে পারছ না, তাই আমি চলে যাচ্ছি, কিন্তু আমি ফিরে আসব। যখন ফিরব তখন তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে থাকবে। এটাই আমার শেষ কথাগুলো। আমি কাঁদতে লাগলাম। আমার ছেলে কোথায় গেল? সে কি করছে? বিকাশকে বললাম, তনয় বন্ধুদের সাথে কোথাও গেছে, কয়েকদিন পর ফিরবে। কিন্তু ভিতরে ভিতরে আমি খুব চিন্তিত। 1 সপ্তাহ পর তনয় ফিরল, কিন্তু সে একলা নয়, তার সাথে একটা মেয়ে,
সুন্দর স্মার্ট। মা, এ হচ্ছে প্রিয়া, আমার গার্লফ্রেন্ড, তনয় বলল। আমি অবাক হলাম। গার্লফ্রেন্ড? হ্যাঁ, আমরা বিয়ে করব। প্রিয়া এগিয়ে এসে আমার পা ছুঁয়ে প্রণাম করল। আন্টি, আমি প্রিয়া। তনয়ের অনেক কথা শুনেছি আপনার। শূন্য মুখ করে বললাম, বসো মা, চা খাবে? সেদিন রাতে তনয় আমার রুমে এলো। মা, তুমি কেমন পেলে প্রিয়াকে? খুব ভালো মেয়ে, তোমার জন্য পারফেক্ট। সত্যি? তার চোখে খুশি। মা, আমি বুঝতে পেরেছি। আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম সেটা ছিল একটা কনফিউশন। আসলে আমি একটা সঙ্গিনী খুঁজছিলাম যে তোমার মতো যত্ন নেবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মা, প্রিয়া তোমার মতোই রান্না করতে পারে, তোমার মতোই যত্ন নেয়। তাই আমার মনে হয়েছিল আমি তোমাকে ভালোবাসি গিয়ে। তাহলে এখন আমি বুঝেছি তুমি আমার মা। আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি, আর প্রিয়াকে ভালোবাসি একজন জীবনসঙ্গী হিসেবে। গো, আমার চোখ দিয়ে পানি এলো। আমার ছেলে ফিরে পেয়েছি। মা, তুমি কাঁদছ কেন? খুশিতে। তুমি সঠিক পথে ফিরে এসেছ গো। তনয় আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে কষ্ট দিয়েছি, সরি। তুমি আমার ছেলে, তোমাকে ক্ষমা না করলে কাকে করব? এরপর তনয় এবং প্রিয়ার বিয়ে হলো। খুব সুন্দর একটা অনুষ্ঠান। প্রিয়া সত্যিই খুব ভালো মেয়ে, তনয়কে খুব যত্ন নেয়, আমার সাথেও খুব ভালো ব্যবহার করে। এখন আমরা সবাই একসাথে খুশিতে আছি। তনয় তার কনফিউশন কাটিয়ে উঠেছে, প্রিয়ার সাথে সুখী জীবনযাপন করছে, আর আমি পেয়েছি একটা মেয়ে। কিন্তু মাঝে মধ্যে ভাবি, যদি তনয় প্রিয়াকে না পেত, যদি সে তার সেই কনফিউশনে থেকে যেত, তাহলে কি হতো? এই ভেবে আমি কাঁপি। কিন্তু ভগবানের কৃপায় সব ঠিক হয়ে গেছে। আমার পরিবার এখন আগের মতোই সুখী। যে মায়েরা এই গল্প শুনছেন, আপনাদের একটা কথা বলি। ছেলেরা যখন বড় হয় তখন অনেক সময় কনফিউশনে পড়ে। তারা মা এবং স্ত্রীর পার্থক্য বুঝতে পারে না। এমন সময় তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। তনয় যদি সত্যি আমাকে বিয়ে করতে চাইত, তাহলে আমি তাকে বোঝাতাম যে এটা ভুল। কিন্তু সৌভাগ্যবশত সে নিজেই বুঝতে পেরেছে। আজকে তনয় আমাকে ফোন করে বলল, মা, প্রিয়া প্রেগনেন্ট। আমার খুশিতে মন ভরে গেল। সত্যি? হ্যাঁ মা, তুমি দাদি হতে যাচ্ছ। দাদি? কি সুন্দর শব্দ। আমার নাতি বা নাতুনি আসছে। মা, বাচ্চা হলে তুমিই তার যত্ন নেবে। আমি চাই আমার বাচ্চা তোমার হাতে বড় হোক। আমি কিছু বলতে পারলাম না, শুধু কাঁদলাম। এই কান্না ছিল খুশির কান্না। আমার ছেলে তার বিভ্রান্তি কাটিয়ে এখন একজন দায়িত্বশীল মানুষ হয়েছে। এই গল্পের মাধ্যমে আমি বোঝাতে চেয়েছি যে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় কনফিউশন তৈরি হয়। বিশেষ করে কিশোর বয়সে ছেলেমেয়েরা অনেক কিছু নিয়ে দ্বিধায় পড়ে। এমন সময় পরিবারের বড়দের ধৈর্য ধরে তাদের সঠিক পথ দেখানো উচিত। তনয়ের ক্ষেত্রে যা হয়েছিল সেটা ছিল একটা মানসিক কনফিউশন। সে মা এবং জীবনসঙ্গীর মধ্যে পার্থক্য বুঝতে পারছিল না। কিন্তু যখন সে প্রিয়াকে পেল, তখন বুঝতে পারো যে আসলে সে কি খুঁজছিল। আমি আমার সব ভুল করিনি। আমি ধৈর্য ধরেছি, আমার ছেলেকে বুঝতে দিয়েছি, আর শেষ পর্যন্ত সব ঠিক হয়ে গেছে। এখন আমরা একটা সুখী পরিবার। তনয় এবং প্রিয়া খুব ভালো আছে। শীঘ্রই আমি দাদি হব। জীবনটা কত সুন্দর। যদি কোনো মা এই রকম সমস্যার মুখোমুখি হন, তাহলে আমার পরামর্শ হবে, ধৈর্য ধরুন, রেগে যাবেন না, ছেলেকে বোঝান, প্রয়োজনে মনোবিদের সাহায্য নিন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। আজ প্রিয়া আমাকে বলল, মা, আপনি কি জানেন তনয় ভাইজা আগে আপনাকে নিয়ে কত পাগলামি করত? আমি অবাক হলাম। তুমি জানো? হ্যাঁ, তনয় ভাইজা আমাকে সব বলেছে। সে বলেছে আমি আসার আগে সে খুব কনফিউজ ছিল। সে ভাবত আপনাকে ভালোবাসে, রোম্যান্টিকভাবে কি। তুমি রাগ করনি? কেন করব? এটা তো একটা মানসিক সমস্যা ছিল। এখন সে ঠিক আছে, আর আমি বুঝি কেন সে আপনাকে এত ভালোবাসে। আপনি সত্যিই অসাধারণ একজন মানুষ। প্রিয়া কথা শুনে আমার চোখে পানি এলো। কত বুদ্ধিমতী মেয়ে। সে তনয়ের অতীত নিয়ে কোনো সমস্যা করেনি, বরং তাকে আরও ভালোবেসেছে। প্রিয়া, তুমি তনয়কে খুশি রাখো। সে একটা ভালো ছেলে,
শুধু একটু কনফিউজ ছিল। আমি জানি মা, আর আমি তাকে সবসময় খুশি রাখব। কিছুদিন পর বিকাশ আমাকে বলল, তনয়ের আচরণ কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। আগে সে সবসময় তোমার আশেপাশে ঘুরত, এখন প্রিয়ার সাথে সময় কাটায়। এটা ভালো। আমি হাসলাম। বিকাশ জানেই না আসলে কি হয়েছে। হ্যাঁ, ছেলেরা বড় হলে এমনই হয়, তাদের নিজের পরিবার হয়। গো, তুমি মন খারাপ করছো না তো? তনয় এখন তোমার কাছে আগের মতো আসে না? আগে? না, আমি খুশি, সে এখন সঠিক পথে আছে। গো, সত্যি বলতে আমি খুবই স্বস্তিতে ছিলাম। তনয় এখন প্রিয়ার সাথে সময় কাটায়, আমার সাথে একটা স্বাভাবিক মা ছেলের সম্পর্ক। আর কোনো অস্বস্তি নেই। একদিন রিয়া আমাকে বলল, মা, তনয় ভাইজা এখন কেন প্রিয়া ভাবির সাথে সবসময় থাকে? আগে তো তোমার সাথে সবসময় থাকত। আমি রিয়াকে বুঝিয়ে বললাম, রিয়া, ছেলেদের বিয়ে হলে তারা নিজের স্ত্রীর সাথে সময় কাটায়, এটা স্বাভাবিক। কিন্তু আমার তো মন খারাপ লাগে, তনয় ভাইজা আগে আমাকে নিয়ে খেলবে, এখনও খেলে, কিন্তু আগের চেয়ে কম, কারণ তার এখন অন্য দায়িত্ব। ও, রিয়া একটু দুঃখী মুখ করল, তারপর বলল, ঠিক আছে, কিন্তু আমি চাই তনয় ভাইজান সুখী থাকুক। আমার রিয়াও কত বুদ্ধিমতী, সে বুঝে গেছে যে তার ভাইজের এখন নতুন জীবন। মাস তিনেক পর প্রিয়ার পেট একটু বড় হয়ে গেল। ডাক্তার বলেছে বাচ্চা সুস্থ আছে। আমি খুবই খুশি, আমার প্রথম নাতি বা নাতিনি। তনয় এখন প্রিয়ার খুব যত্ন নেয়। সকালে তার জন্য চা বানিয়ে দেয়া, অফিস থেকে ফিরে তার জন্য কিছু না কিছু কিনে আনে, রাতে তার পা টিপে দেয়। একদিন আমি তনয়কে বললাম, তুমি প্রিয়ার খুব যত্ন নিচ্ছ গো। মা, প্রিয়া আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, তাই আমিও তার যত্ন নিয়ে গো। তুমি এখন বুঝতে পারছো ভালোবাসা কি? তনয় আমার দিকে তাকালো। হ্যাঁ মা, আগে আমি বুঝতাম না। আমি ভাবতাম তুমি যেভাবে আমার যত্ন নাও সেটাই ভালোবাসা। কিন্তু এখন বুঝি, মায়ের ভালোবাসা আর স্ত্রীর ভালোবাসা আলাদা। কিভাবে আলাদা? মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, মা কিছু আশা করে না, শুধু সন্তান ভালো চায়। কিন্তু স্ত্রীর ভালোবাসায় পারস্পরিক সম্মান, বিশ্বাস আর সাহচর্য থাকে গো। মুগ্ধ হলাম তনয়ের কথা শুনে। সে সত্যিই বুঝতে পেরেছে। আর মা, আমি এখন বুঝি কেন আমি আগে কনফিউজ ছিলাম। আমি একটা জীবনসঙ্গী খুঁজছিলাম, কিন্তু তোমার যত্নই আমার কাছে সব ছিল, তাই ভেবেছিলাম তোমাকেই ভালোবাসি। গিয়ে এখন আমি প্রিয়াকে ভালোবাসি আর তোমাকে মা হিসেবে সম্মান করি। এই কথোপকথনের পর আমার মনে একটা শান্তি এলো। আমার ছেলে সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। প্রিয়ার বাচ্চা হওয়ার আর মাত্র 3 মাস বাকি। আমি তার জন্য বাচ্চার কাপড় চোপড় কিনছি। ছোট ছোট জামা, প্যান্ট, মোজা, কত সুন্দর লাগছে। একদিন প্রিয়া আমাকে বলল, মা, আমার একটা অনুরোধ। বলো। আমার বাচ্চা হলে আমি চাই আপনিই তার নাম রাখুন। আমি? হ্যাঁ, তনয় ভাইজাও একই কথা বলেছে। আমরা দুজনেই চাই আপনি নামটা ঠিক করুন। আমার চোখে পানি এলো। ঠিক আছে, আমি নাম ভেবে রাখব। যদি ছেলে হয় তাহলে নাম রাখব অর্নিশ গো, আর মেয়ে হলে অর্পিতা গো। দুটো নামই খুব সুন্দর। আজ সকালে প্রিয়া আমাকে বলল, মা, আমার পেটে ব্যথা হচ্ছে গো। আমি ঘাবড়ে গেলাম। কীরকম ব্যথা? ধরে ধরে আসছে। আমি বুঝলাম লেবার পেইন শুরু হয়েছে। তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে গেলাম। তনয় অফিস থেকে দৌড়ে এলো। ডাক্তার বলল আরও কয়েক ঘন্টা লাগবে। আমরা অপেক্ষা করতে লাগলাম। তনয় খুব অস্থির, বারবার হাঁটছে। তনয়, বসো, সব ঠিক হবে। আমি তাকে বললাম, মা, প্রিয়ার কিছু হবে? কিছু হবে না, ডাক্তার আছেন। রাত 10টার সময় একটা ছেলে বাচ্চা জন্মালো। ডাক্তার বলল বাচ্চা সুস্থ, মাও ভালো। ও খুশিতে কেঁদে ফেললাম। আমার প্রথম নাতি। বাচ্চাটাকে দেখলাম, তনয়ের ছোটবেলার মতো দেখতে।
কত সুন্দর। মা, নাম কি রাখব? তনয় জিজ্ঞেস করল। অর্নিশ। অর্নিশ সরকার। তনয় হাসল। খুব সুন্দর নাম। প্রিয়াও হাসল। ধন্যবাদ মা গো। আমি আমার নাতিকে কোলে নিলাম। কত ছোট, কত নরম। আমার মনে হলো জীবনটা কত সুন্দর। এই ছোট্ট বাচ্চাটার জন্য আমি যা কিছু করব সেটা হবে দাদির ভালোবাসা। কোনো কনফিউশন নেই। আমি জানি আমার অবস্থান। তনয় এখন একজন বাবা। সে তার সন্তানকে ভালোবাসবে। আমি দাদি হয়ে নাতিকে ভালোবাসব, আর প্রিয়া মা হয়ে সন্তানের যত্ন নেবে। আমাদের পরিবারে এখন একটা নতুন সদস্য যোগ হলো। আমাদের সবার মধ্যে এখন একটা নতুন বন্ধন। এই গল্পের শিক্ষা হচ্ছে, পারিবারিক সম্পর্কে অনেক সময় জটিলতা তৈরি হয়, কিন্তু ধৈর্য আর ভালোবাসা দিয়ে সব সমাধান হয়ে যায়। তনয়ের যে সমস্যা ছিল সেটা অস্বাভাবিক কিছু নয়। অনেক ছেলেরই কিশোর বয়সে এমন কনফিউশন হয়, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। আমি আমার সব মা বোনদের বলবো, যদি আপনাদের ছেলেরা কখনো এমন আচরণ করে তাহলে ধৈর্য ধরুন, রেগে যাবেন না। তাদের বোঝান, প্রয়োজনে বিশেষজ্ঞের সাহায্য নিন, কিন্তু হাল ছেড়ে দেবেন না। আজ অর্নিশের বয়স 3 মাস। সে খুব মিষ্টি। আমি সারাদিন তার সাথে খেলি। সোনা আর প্রিয়া অফিসে থাকার সময় আমি তার যত্ন নেই। অর্নিশ যখন হাসে তখন মনে হয় পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে। এই ছোট্ট সোনামণি আমাদের পরিবারে এত খুশি নিয়ে এসেছে। তনয় এখন একজন দায়িত্বশীল বাবা। সে রাতে উঠে অর্নিশের দুধ খাওয়ায়, ডাইপার বদলায়, প্রিয়াকে সাহায্য করে। মা বাবা হওয়ার পর আমি বুঝতে পারছি তুমি আমার জন্য কত কিছু করেছ। কোচনা একদিন বলল, সব মাই করে, কিন্তু তুমি বিশেষ। তুমি আমার সব ভুল সহ্য করেছ, আমার কনফিউশনের সময় ধৈর্য ধরেছ। আমি তনয়ের মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি আমার ছেলে, তোমার জন্য সব করতে পারি। আজ আমি এই গল্প শেষ করছি একটি সুখী সমাপনী দিয়ে। আমাদের পরিবার এখন সম্পূর্ণ। তনয় তার সমস্যা কাটিয়ে উঠেছে প্রিয়া, একজন চমৎকার পুত্রবধূ। অর্নিশ আমাদের জীবনে আনন্দ নিয়ে এসেছে। জীবনে অনেক চ্যালেঞ্জ আসে, কিন্তু পরিবারের ভালোবাসা আর একটা দিয়ে সব কাটিয়ে ওঠা যায়। আমার এই অভিজ্ঞতা থেকে আমি শিখেছি, কোনো সমস্যাই চিরস্থায়ী নয়। ধৈর্য আর বুদ্ধিমত্তা দিয়ে সব সমাধান করা যায়। এই গল্পটি শুনে যদি কেউ উপকৃত হন, তাহলে আমার শ্রম সার্থক। আর যদি কারো পরিবারে এমন কোনো সমস্যা থাকে, তাহলে আমার পরামর্শ, হাল ছাড়বেন না। ভালোবাসা আর ধৈর্য দিয়ে সব সমাধান হয়। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। নদীর ধারে সেই গা। প্রথম অধ্যায়। বৃষ্টি থামার নাম নেই। একদিন সন্ধ্যায় আলম দেখল তানিয়া তাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, ভিজে একদম। কি হয়েছে, এভাবে বৃষ্টিতে ভিজে আসলে কেন? আলম চিন্তিত হয়ে জিজ্ঞেস করল। আমার বই, আমার প্রিয় বইটা আমি নদীর ধারে রেখে এসেছিলাম, পানিতে ভেসে যাবে, তানিয়া কাঁদো কাঁদো স্বরে বলল। আলম কিছু না ভেবে ছাতা নিয়ে বেরিয়ে পড়ল। বৃষ্টি তখন মুষলধারে পড়ছে। সে নদীর ধারে গিয়ে দেখল তানিয়ার বইটা একটা পাথরের নিচে চাপা পড়ে আছে, কিন্তু পানি প্রায় সেখানে পৌঁছে গেছে। সে দ্রুত বইটা তুলে নিল। সৌভাগ্যবশত ওইটা পুরোপুরি ভিজেনি। সে তার শার্টের ভিতরে বইটা লুকিয়ে বাড়ি ফিরেল। তানিয়া যখন বইটা পেল, তার চোখে পানি এসে গেল। তুমি এতটা করলে আমার জন্য, তুমি আমার বন্ধু। বন্ধুর জন্য এটুকু তো করাই যায়। আলম হেসে বলল। সেদিন থেকে তানিয়াও বুঝতে পারল, আলম তার কাছে শুধু একজন বন্ধু নয়,
আরও বেশি কিছু। পঞ্চম অধ্যায়। গ্রামের মেলা। শটকাল এলো, গ্রামে বট মেলা বসল। নৌকা বাইচ, পুতুল নাচ, জারি গান, কত কিছু। সারা গ্রামে উৎসবের আমেজ। আলম আর তানিয়া একসাথে মেলা ঘুরছিল। সামিয়াও ছিল তাদের সাথে। সে দুষ্টুমি করে বলল, ভাইজান, তানিয়া আপু তোমার বউ হবে। আলম আর তানিয়া দুজনেই লজ্জা পেয়ে গেল। আলম সামিয়াকে বকা দিল, কিন্তু মনে মনে সে ভাবছিল, সত্যিই তো তানিয়াকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয়। মেলায় একটা পুতুলের দোকানে তানিয়া একটা সুন্দর পুতুল দেখে মুগ্ধ হয়ে গেল, কিন্তু দাম শুনে হতাশ হল। 50 টাকা। তার কাছে এত টাকা ছিল না। আলম চুপি চুপি পুতুলটা কিনে নিল। মেলা শেষে যখন বাড়ি ফিরছিল, তখন সে তানিয়াকে পুতুলটা দিল। এটা তুমি আমার জন্য। তানিয়া অবাক হয়ে বলল, তুমি যেটা চেয়েছিলে সেটা তোমার হওয়া উচিত কি? আলম মৃদু হেসে বলল। তানিয়া পুতুলটা বুকে জড়িয়ে ধরল। ধন্যবাদ আলম, তুমি সত্যিই খুব ভালো। সেদিন রাতে আলম তার ডায়েরিতে লিখে, আজ আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে। যাকে দেখলে বুক ভরে যায়, যার জন্য নিজের সব কিছু দিয়ে দিতে ইচ্ছা করে, সেই তো ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়। শঙ্কর। কিন্তু জীবন তো সবসময় সুখের থাকে না। একদিন আলমের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন তাকে ঢাকায় নিয়ে যেতে হবে ভালো চিকিৎসার জন্য। আলম দুশ্চিন্তায় পড়ে গেল। ঢাকায় যেতে হলে অনেক টাকা লাগবে। তাদের পরিবার তো সচ্ছল নয়। তানিয়া যখন এই খবর পেল, সে তার বাবাকে বলল। তানিয়ার বাবা একজন ভালো মানুষ ছিলেন। তিনি আলমের বাবার চিকিৎসার জন্য টাকা দিতে রাজি হলেন। না না, এভাবে আমরা নিতে পারব না, মুক্তার সাহেব বললেন। আপনি আমার মেয়ের শিক্ষকের বাবা, আমার দায়িত্ব আপনার সেবা করা। তানিয়ার বাবা বললেন। শেষ পর্যন্ত আলমের বাবাকে ঢাকায় নিয়ে যাওয়া হলো। আলম আর তার মা তার সাথে গেল। সামিয়া থেকে গেল গ্রামে তানিয়াদের বাড়িতে। ঢাকায় থাকতে হলো প্রায় 1 মাস। সেই 1 মাস আলম প্রতিদিন তানিয়াকে চিঠি লিখত। মোবাইল ফোন তো তখন সবার ছিল না, চিঠি ছিল যোগাযোগের মাধ্যম। তানিয়াও প্রতিদিন চিঠির অপেক্ষায় থাকত। আলমের চিঠি পড়ে সে বুঝতে পারত আলম কতটা কষ্টে আছে, কতটা দুশ্চিন্তায় আছে। সে নিজেও আলমের জন্য দোয়া করত। সপ্তম অধ্যায়। ফিরে আসা। অবশেষে মুক্তার সাহেব সুস্থ হয়ে উঠলেন। ডাক্তার বললেন এখন তিনি বাড়ি যেতে পারবেন, কিন্তু সতর্ক থাকতে হবে। যেদিন আলম গ্রামে ফিরল, সেদিন পুরো গ্রাম খুশিতে আত্মহারা। সবাই মুক্তার সাহেবকে দেখতে এলো। তানিয়াও এলো সামিয়াকে নিয়ে। আলম তানিয়াকে দেখে বলল, তোমার চিঠিগুলো আমাকে শক্তি দিয়েছে। ঢাকায় যখন খুব কষ্ট লাগত, তখন তোমার চিঠি পড়ে আবার ভালো লাগত। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি বিশ্বাস রাখিনি, হারাইনি। তানিয়া মৃদু হেসে বলল। সেদিন বিকেলে নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তানিয়া, আমি তোমাকে কিছু বলতে চাইনি। বল। তানিয়া বলল, আমি তোমাকে ভালোবাসি। ঢাকায় থাকার সময় প্রতিটা মুহূর্তে তোমার কথা মনে পড়েছে। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। তানিয়া কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি আলম, কিন্তু আমরা এখনো ছোট। আমাদের পড়াশোনা শেষ করতে হবে, নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তারপর আমরা একসাথে থাকব আলম। তার কথা শেষ করল। হ্যাঁ, একসাথে থাকব তানিয়া। তানিয়া হেসে মাথা নাড়ল। অষ্টম অধ্যায়। সময়ের পরীক্ষা। পরের কয়েক বছর দ্রুত কেটে গেল। আলম আর তানিয়া দুজনেই খুব ভালো ছাত্র ছিল। এসএসসি পরীক্ষায় দুজনে জিপিএ পেল। এরপর তারা ঢাকায় কলেজে ভর্তি হল। আলম নটরডেম কলেজে, আর তানিয়া হলিক্রস কলেজে। গ্রাম ছেড়ে শহরে আসতে হল। শহরের জীবন ছিল অন্যরকম। ব্যস্ততা, ভিড়, শব্দ, সব কিছু গ্রামের থেকে আলাদা। কিন্তু আলম আর তানিয়া তাদের লক্ষ্য থেকে বিচলিত হল না। প্রতি সপ্তাহান্তে তারা দেখা করত, কখনো রমনা পার্কে, কখনো টিএসসিতে, কখনো কোনো বইয়ের দোকানে। তারা একে অপরকে উৎসাহ দিত, সাহস দিত। এইচএসসি পরীক্ষায়ও দুজনেই ভালো ফল করল। আলম ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে ভর্তি হল, আর তানিয়া শিক্ষা বিভাগে।
কিন্তু বিশ্ববিদ্যালয়ের জীবনে নতুন চ্যালেঞ্জ এলো। রাজনীতি, সেশন, আর্থিক সংকট, নানা সমস্যা। কখনো কখনো আলমের মনে হতো সে হয়তো লেখক হতে পারবে না। তানিয়াও মাঝে মাঝে হতাশ হতো, কিন্তু তারা একে অপরকে সাহায্য করত। আলম যখন হতাশ হতো, তানিয়া তাকে মনে করিয়ে দিত তার স্বপ্নের কথা। তানিয়া যখন ভেঙে পড়ত, আলম তাকে শক্তি জোগাত। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। স্নাতক শেষ করার পর আলম একটা পত্রিকায় চাকরি পেল, সাংবাদিক হিসেবে। বেতন খুব বেশি না, কিন্তু লেখার সুযোগ ছিল। সে ফিচার লিখত, গল্প লিখত। তানিয়া একটা স্কুলের শিক্ষিকা হিসেবে যোগ দিন। তার স্বপ্ন ছিল গ্রামে ফিরে যাওয়া, কিন্তু সে জানত এখনও সময় হয়নি, আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে। একদিন আলম একটা প্রকাশনা সংস্থায় তার লেখা গল্পের পাণ্ডুলিপি জমা দিয়ে সে একটা উপন্যাস লিখেছিল, নদীর ধারে সেই কাঠ। এটা ছিল তাদের নিজেদের গল্প, তাদের গ্রামের গল্প। কয়েক মাস পর প্রকাশক ফোন করলেন, আপনার বই আমরা প্রকাশ করতে চাই। গল্পটা খুব সুন্দর, আবেগময়। আলম বিশ্বাস করতে পারছিল না, তার স্বপ্ন সত্যি হচ্ছে। সে প্রথমেই তানিয়াকে খবরটা দিল, আমি জানতাম তুমি পারবে, তুমি তো সত্যিই লেখক। তানিয়া খুশিতে আটখানা। বইটা প্রকাশিত হওয়ার পর বেশ সাড়া পড়ে গেল। পাঠকরা ভালো সাড়া দিল, সমালোচকরাও প্রশংসা করল। দশম অধ্যায়, ঘরে ফেরা। 5 বছর পর আলম আর তানিয়া সিদ্ধান্ত নিল তারা গ্রামে ফিরে যাবে। ঢাকায় তারা যা অর্জন করতে চেয়েছিল তা করেছে, এখন সময় এসেছে নিজেদের শেখতে ফিরে যাওয়ার। তারা বিয়ে করল, সাদামাটা অনুষ্ঠান, কিন্তু পূর্ণ আন্তরিকতায়। পুরো গ্রাম এসেছিল তাদের বিয়েতে। তোমরা আমাদের গর্ব, মুক্তার সাহেব আবেগে বললেন। বিয়ের পর তারা গ্রামেই থেকে গেল। আলম লেখালেখি চালিয়ে গেল। সে গ্রামের গল্প লিখত, সাধারণ মানুষের গল্প। তার বই পরপর সফল হতে লাগল। তানিয়া গ্রামে একটা স্কুল খুলল, বিনামূল্যে গরিব মেয়েদের পড়াতে লাগল। সে তার স্বপ্ন পূরণ করছিল। একাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। 3 বছর পর তাদের একটা মেয়ে হলো, নাম রাখো রূপা। ছোট্ট ফুটফুটে, ঠিক যেন তানিয়ার মতো। রূপা বড় হতে লাগল গ্রামের মুখ্য পরিবেশে। নদীর ধারে খেলা, মাঠে দৌড়ানো, গাছে চড়া, সব কিছু। আলম তাকে গল্প শোনাত, তানিয়া তাকে পড়াত। একদিন রূপা জিজ্ঞেস করল, বাবা, তুমি আর মা কিভাবে পরিচিত হলে? আলম হেসে বলল, সেটা একটা লম্বা গল্প। মা, একদিন তোমাকে পুরো গল্প শোনাব। এখন শোনাও না, রূপা জেদ করল। আলম তানিয়ার দিকে তাকাও। তানিয়া হেসে মাথা নেয়। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে 2 ছেলে মেয়ে পরিচিত হয়েছিল। দাঁত শ্রদ্ধায় পূর্ণতা। বছর কেটে গেল। আলমের বই এখন দেশ জুড়ে জনপ্রিয়। সে একজন প্রতিষ্ঠিত লেখক, কিন্তু খ্যাতি তাকে বদলায়নি। সে এখনও সেই সরল, বিনয়ী আলম। তানিয়ার স্কুল এখন বড় হয়েছে, শত শত মেয়ে সেখানে পড়ছে। অনেকে এখন কলেজে, বিশ্ববিদ্যালয়ে। তানিয়া তাদের সবার কাছে একজন আদেশ। একদিন সন্ধ্যায় নদীর ধারে বসে আলম তানিয়াকে বলল, তুমি জানো, এই জায়গাটাই আমার সবচেয়ে প্রিয়। এখানেই আমরা প্রথম একসাথে বসেছিলাম, স্বপ্নের কথা বলেছিলাম, আর এখন সেই স্বপ্ন পূরণ হয়েছে। তানিয়া বলল, শুধু পূরণই না, আরও বেশি কিছু পেয়েছি। তোমাকে পেয়েছি, রূপাকে পেয়েছি, এই সুন্দর জীবনটা পেয়েছি। রূপা তখন দৌড়ে এসে তাদের কোলে বসল। বাবা, আমি বড় হয়ে তোমার মতো লেখক হব। আলম হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল। তুমি যা হতে চাও তাই হবে মা, আমরা তোমার পাশে আছি। ওই সূর্য তখন অস্ত যাচ্ছে নদীর ওপারে। লাল কমলা আকাশ, নদীর শীতল বাতাস, আর পরিবারের উষ্ণতা। এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? পঞ্চম অধ্যায়, গ্রামের উন্নয়ন। আলম আর তানিয়া শুধু নিজেদের নিয়েই ব্যস্ত ছিল না, তারা পুরো গ্রামের উন্নয়ন নিয়ে ভাবত। আলম তার লেখালেখি থেকে যা আয় করত, তার একটা অংশ গ্রামের উন্নয়নে ব্যয় করত। তারা গ্রামে একটা লাইব্রেরি খুলল,
হাজার হাজার বই নিয়ে গ্রামের যে কেউ এসে বই পড়তে পারত। ছোট ছেলেমেয়েরা বিকেলে এসে বই পড়ত, গল্প শুনত, জ্ঞানী শুনত। আলম সবসময় বলত, আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে শিক্ষিত করতে পারি তাহলে গ্রাম এমনিতেই উন্নত হবে। তানিয়া তার স্কুলে শুধু পড়াশোনাই শেখাত না, জীবন দক্ষতাও শেখাত। মেয়েদের শেখাত কিভাবে আত্মবিশ্বাসী হতে হয়, কিভাবে নিজের মতামত প্রকাশ করতে হয়, কিভাবে স্বাবলম্বী হতে হয়। শিক্ষা মানে শুধু বই পড়া নয়, তানিয়া বলত। শিক্ষা মানে জীবনকে বুঝতে শেখা, মানুষ হয়ে ওঠা। গ্রামের মানুষ তাদের এই প্রচেষ্টায় খুব খুশি ছিল। যারা আগে মেয়েদের স্কুলে পাঠাতে চাইত না, তারাও এখন পাঠাতে শুরু করেছে। একদিন গ্রামের প্রবীণ হাজী সাহেব আলমকে বললেন, বাবা, তোমরা আমাদের গ্রামের জন্য যা করছো সেটা আল্লাহ কবুল করুন। তোমরা না থাকলে আমাদের গ্রাম এখনও অন্ধকারে। আলম বিনয়ের সাথে বলল, চাচা, আমরা তো এই গ্রামেরই সন্তান। আমাদের দায়িত্ব এই গ্রামের সেবা করা। চতুর্দশ অধ্যায়, বাধা আর সংগ্রাম। কিন্তু জীবন তো সবসময় মসৃণ পথে চলে না। একদিন গ্রামে একটা বড় সমস্যা দেখা দিল। পদ্মা নদীর ভাঙন শুরু হলো। প্রতিদিন নদী গ্রামের জমি গিলে খাচ্ছে। অনেক পরিবার তাদের বাড়িঘর হারাচ্ছে। ফসলের জমি নদীতে তলিয়ে যাচ্ছে। মানুষ আতঙ্কিত। আলম আর তানিয়া বসে থাকল না। তারা একটা সভা ডাকল। পুরো গ্রামের মানুষ এলো। আমরা যদি একসাথে কাজ করি তাহলে আমরা নদীর ভাঙন রোধ করতে পারব। আলম বলল, আমাদের সরকারের কাছে দরখাস্ত দিতে হবে। আমাদের নিজেদেরও কিছু পদক্ষেপ নিতে হবে। গুড। তারা একটা কমিটি গঠন করল। জেলা প্রশাসকের কাছে দরখাস্ত দিয়ে সংবাদপত্রে লিখল। আলম তার লেখনীর মাধ্যমে এই সমস্যা তুলে ধরল সারা দেশে। কয়েক মাসের সংগ্রামের পর সরকার নোরেস্টে। বসল নদীর তীরে বাঁধ নির্মাণের কাজ শুরু হল। ধীরে ধীরে ভাঙন থামো। গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তোমরা আমাদের গ্রামকে বাঁচিয়েছ। একজন বৃদ্ধ আলমকে আশীর্বাদ করলে। আমরা সবাই মিলে বাঁচিয়েছি। আলম বলল, এটা সবার প্রচেষ্টার ফল। পঞ্চম অধ্যায়, রূপার স্বপ্ন। রূপা এখন 10 বছরের, খুব মেধাবী মেয়ে। স্কুলের সব সময় প্রথম হয়, কিন্তু শুধু পড়াশোনাই নয়, সে খেলাধুলায়, গানেও ভালো। একদিন রূপা তার বাবা মাকে বলল, আমি ডাক্তার হতে চাই, গ্রামের মানুষদের সেবা করব। আলম আর তানিয়া খুশি হল। তাদের মেয়ে অন্যের সেবা করতে চাই, এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে। তুমি যা হতে চাও আমরা তোমাকে সাহায্য করব, তানিয়া বলল। কিন্তু রূপার একটা শর্ত ছিল, আমি ঢাকায় না, গ্রামেই থাকব, এখানেই পড়ব, এখানেই ডাক্তারি করব গো। আলম হেসে বলল, কেন মা, ঢাকায় তো ভালো সুযোগ পাবে গো। বাবা, তুমি আর মা যেমন গ্রামে ফিরে এসেছ, আমিও তাই চাই। গ্রামের মানুষদের সবচেয়ে বেশি সাহায্যের দরকার গো। এই কথা শুনে আলমের চোখে পানি এসে গেল। তার মেয়ে তার আদর্শকে ধারণ করছে। রূপা খুব পরিশ্রমী ছিল। প্রতিদিন ভোরে উঠে পড়াশোনা করত। মায়ের স্কুলে ছোটদের পড়াতে সাহায্য করত। বাবার লেখার কাজেও হাঁক লাগাত। রূপা, তুমি এত কাজ করো, ক্লান্ত হয়ে যাও না? তানিয়া একদিন জিজ্ঞেস করল। না মা, আমি যখন মানুষের উপকার করি তখন আমার ভালো লাগে, ক্লান্তি লাগে না, রূপা হেসে জবাব দিন। ষোড়শ অধ্যায়, পুরস্কার। আলমের লেখালেখি এখন দেশের সীমা পেরিয়ে গেছে। তার বই অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায়। বিদেশীয় পাঠক তৈরি হয়েছে। একদিন একটা খবর এলো,
আলম জাতীয় সাহিত্য পুরস্কার পেতে যাচ্ছে। এটা দেশের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। পুরো গ্রাম আনন্দে উৎপেলিত। আমাদের আলম জাতীয় পুরস্কার পাবে। সবাই গর্ব করে বলতে লাগল। পুরস্কার দেওয়ার অনুষ্ঠান হলো ঢাকায়। প্রধানমন্ত্রী নিজে পুরস্কার তুলে দিলেন আলমের হাতে। আপনার লেখা আমাদের গ্রাম বাংলার প্রকৃত চিত্র তুলে ধরে, প্রধানমন্ত্রী বললেন। আপনি দেশের গর্ব। আলম বিনয়ের সাথে পুরস্কার নিলে। তার মনে পড়ল সেই দিনগুলোর কথা, যখন সে নদীর ধারে বসে স্বপ্ন দেখতে লেখক হয়। পুরস্কার পাওয়ার পর আলম একটা বক্তৃতা দিলে। এই পুরস্কার শুধু আমার একার নয়, এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মেয়ে রূপার, আমার গ্রামের সব মানুষের। তারা আমাকে অনুপ্রাণিত করেছে, সাহস দিয়েছে। তানিয়ার চোখে খুশির অশ্রু। তার স্বামী এত বড় সম্মান পেল, কিন্তু তবুও সে নিজের কৃতিত্ব সবার সাথে ভাগ করে নিচ্ছে। সপ্তম অধ্যায়, তানিয়ার স্বীকৃতি। আলমের পুরস্কার পাওয়ার 1 বছর পর তানিয়াও একটা সম্মান পেল। সরকার তাকে কুশেরা শিক্ষক পুরস্কার দিল। তার স্কুল থেকে যে মেয়েরা বের হয়ে গেছে তারা এখন বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক, কেউ উদ্যোক্তা। পুরস্কার নেওয়ার সময় তানিয়া বলল, আমি শুধু বীজ বপন করেছি। এই মেয়েরাই আমার আসল পুরস্কার। তারা নিজেদের প্রতিষ্ঠিত করেছে, সমাজে অবদান রাখছে গো। তার স্কুলের একজন প্রাক্তন ছাত্রী, যে এখন একজন সফল ব্যবসায়ী, মঞ্চে উঠে এসে বলল, ম্যাডাম না থাকলে আমি আজ এখানে থাকতাম না। তিনি আমাকে শুধু পড়াশোনাই শেখাননি, আত্মবিশ্বাস শিখিয়েছেন গো। রূপা তখন মঞ্চের নিচে বসে মায়ের দিকে তাকিয়েছিল, গর্বিত চোখে। আমার মা সত্যিই সেরা, সে মনে মনে বলল। অষ্টাদশ অধ্যায়, সময়ের প্রবাহ। আরও কয়েক বছর কেটে গেল। রূপা এখন 8ম শ্রেণীতে, খুব ভালো ছাত্রী। তার স্বপ্ন ডাক্তার হওয়ার। সেই স্বপ্ন এখনও অতীত। আলম এখনও লিখে যাচ্ছে। তার নতুন একটা উপন্যাস বের হলো, জ্যোৎস্না রাতের স্বপ্ন। ওটাও বেশ জনপ্রিয় হলো। তানিয়ার স্কুল এখন অনেক বড়, 300 জন ছাত্রী, 10 জন শিক্ষক, একটা পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান। গ্রামটাও অনেক বদলে গেছে। এখন পাকা রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্যকেন্দ্র, সব কিছু আছে। কিন্তু গ্রামের আত্মা, সেই সারল্য, সেই ভালোবাসা, সেটা আছে অক্ষুণ্ণ। একদিন সন্ধ্যায় পুরো পরিবার নদীর ধারে বসেছিল। আলম, তানিয়া, রূপা আর সামিয়া। সামিয়া এখন বিবাহিত, তার একটা ছেলে আছে। ভাইয়া, মনে আছে যখন আমি ছোট ছিলাম তুমি আর ভাবি এখানে বসে গল্প করতে? সামিয়া হেসে বলল, মনে আছে। আলম হেসে বলল, সেই সময়গুলো কত সুন্দর ছিল। এখনকার সময়ও কম সুন্দর নয়। তানিয়া বলল, আমরা একসাথে আছি, সুস্থ আছি, খুশি আছি। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি? রূপা বলল, বাবা, তোমার আর মায়ের মতো আমিও একজন ভালো মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাই। আলম মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি পাবে মা, তবে তার আগে তোমার স্বপ্ন পূরণ করো, ডাক্তার হও, তারপর জীবনসঙ্গী খুঁজবে। ভুল। 49 অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। রূপা এসএসসি পরীক্ষা দিন, ফলাফল বের হলো জিপিএ 5। পুরো গ্রাম খুশি। আলম আর তানিয়া গর্বিত। কিন্তু এখন একটা বড় সিদ্ধান্ত নিতে হবে। রূপা ডাক্তার হতে চায়, আর তার জন্য তাকে মেডিকেল কলেজে ভর্তি হতে হবে। কিন্তু গ্রামে তো মেডিকেল কলেজ নেই। বাবা, আমি ঢাকা মেডিকেলে ভর্তি হতে চাই, রূপা বলল। আলম একটু চিন্তিত হলো। কিন্তু তুমি তো বলেছিলে গ্রামে থাকবে। হ্যাঁ বাবা, আমি গ্রামে ফিরে আসব, কিন্তু ভালো ডাক্তার হতে হলে ভালো প্রতিষ্ঠান থেকে পড়তে হবে। আমি 5 বছর ঢাকায় থাকব, তারপর ফিরে আসব এবং গ্রামে একটা হাসপাতাল খুলব।
তানিয়া বলল, মেয়েটা ঠিকই বলছে, আমরাও তো ঢাকায় গিয়ে পড়াশোনা করেছিলাম, তারপর ফিরে এসেছি। গুড। রূপা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হল। প্রথম দিকে গ্রাম ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু সে জানত এটা তার লক্ষ্যের জন্য প্রয়োজন। আলম আর তানিয়া প্রতি মাসে ঢাকায় যেত, মেয়েকে দেখত। রূপা ফোনে প্রতিদিন কথা বলত। 20 অধ্যায়, পরিবারের বন্ধন। 5 বছর খুব দ্রুত কেটে গেল। রূপা ডাক্তার হয়ে গেল, MBBS পাশ করে ভালো ফলশ্রী। এখন তার সামনে অনেক সুযোগ। থাকার পরপর বড় হাসপাতাল তাকে চাকরির অফার দিচ্ছে। কিন্তু রূপার লক্ষ্য অন্য। বাবা, আমি গ্রামে ফিরে আসছি। রূপা ফোনে বলল, তুমি নিশ্চিত? ঢাকায় তো অনেক ভালো সুযোগ। আলম বলল, বাবা, আমার স্বপ্ন তো ঢাকা বড় ডাক্তার হওয়া নয়, আমার স্বপ্ন গ্রামের মানুষের সেবা করা। রূপা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ তাকে মাথায় করে নিয়ে এলো। আমাদের নিজের ডাক্তার। সে একটা ছোট ক্লিনিক খুলল। বিনামূল্যে গরিব মানুষদের চিকিৎসা দিতে লাগে। যাদের সামর্থ্য আছে তারা দিত, যাদের নেই তাদের কাছ থেকে কিছু নিত না। তুমি কিভাবে চালাবে এভাবে? আলম একদিন জিজ্ঞেস করল, বাবা, তুমি তো লেখক হয়েছ মানুষের সেবা করার জন্য, মা শিক্ষিকা হয়েছে সেবার জন্য। আমিও তাই, টাকা পয়সা পরে দেখা যাবে। আলম মেয়েকে জড়িয়ে ধরল, তুমি আমাদের গর্ব। 21 অধ্যায়, নতুন সঙ্গী। রূপা যখন ক্লিনিকে ব্যস্ত, তখন একদিন একজন তরুণ ডাক্তার এলো। তার নাম ফাহিম। সে ঢাকা থেকে এসেছে গ্রামাঞ্চলে স্বেচ্ছাসেবা করতে। ফাহিম আর রূপা একসাথে কাজ করতে লাগলো। দুজনেই একই স্বপ্ন দেখে, গ্রামের মানুষের সেবা করা। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব হলো। তারপর সেই বন্ধুত্ব ভালোবাসায় রূপান্তরিত হলো। একদিন ফাহিম আলমের কাছে এলো, চাচা, আমি রূপাকে বিয়ে করতে চাই। আলম হেসে বলল, তুমি কি রূপাকে জিজ্ঞেস করেছ? হ্যাঁ, সে রাজি। ফাহিম লজ্জা পেয়ে বলল। তানিয়া খুশিতে আটখানা, আমার মেয়ে একজন ভালো মানুষ পেয়েছে গিয়ে। রূপা আর ফাহিমের বিয়ে হলো, সাদামাটা কিন্তু আন্তরিক অনুষ্ঠান। পুরো গ্রাম এসেছিল। বিয়ের পর তারা দুজন মিলে ক্লিনিক চালাতে লাগল। তারা স্বপ্ন দেখে গ্রামে একটা বড় হাসপাতাল করার। দাবিং শ্রদ্ধা 3 প্রজন্ম। 2 বছর পর রূপার একটা ছেলে হলো, নাম রাখো আয়ন। আলম আর তানিয়া দাদা দাদি হলো। দেখো আমাদের নাতি, আলম আবেগে বলল। তানিয়া শিশুটিকে কোলে নিয়ে বলল, এই শিশু আমাদের ভবিষ্যৎ, এর জন্যই তো আমরা এত কাজ করছি। ওখন বাড়িতে 3 প্রজন্ম, আলম তানিয়া, রূপা ফাহিম আর ছোট্ট আয়ন। প্রতিদিন সন্ধ্যায় তারা একসাথে বসে। আলম গল্প বলে, তানিয়া গান শোনায়, রূপা দিনের কাজের গল্প বলে। একদিন আয়ান যখন একটু বড় হলো, সে জিজ্ঞেস করল, দাদু, তুমি কি করো? আলম হেসে বলল, আমি গল্প লিখি না তুহু, আমাকে একটা গল্প বলো না। ঠিক আছে, শোনো তাহলে। অনেক বছর আগে এই নদীর ধারে কি? আর এভাবেই চলতে থাকে জীবনের গল্প, প্রজন্ম থেকে প্রজন্মে। 23 অধ্যায়, উত্তরাধিকার। আলম এখন 60 পেরিয়ে গেছে, চুল দাড়ি বেঁকে গেছে, কিন্তু লেখার হাত এখনও অক্ষুণ্ণ। সে এখনও প্রতিদিন লেখে। তানিয়াও এখন অবসর নিয়েছে স্কুল থেকে, কিন্তু মাঝে মাঝে যায় ছাত্রীদের সাথে দেখা করতে। একদিন আয়ান, যে এখন 5 বছরের, দাদুকে জিজ্ঞেস করল, দাদু, তুমি কত বই লিখেছ? প্রায় 20টা, আলম বলল। আমিও বড় হয়ে লেখক হব, আয়ান বলল। রূপা হেসে বলল, তুমি যা হতে চাও তাই হবে কি? আলম নাতিকে কোলে নিয়ে বলল, লেখক হওয়া মানে শুধু বই লেখা নয় বাবা, লেখক হওয়া মানে মানুষের কথা বলা, সত্য বলা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। আমি সব করব, আয়ান উৎসাহিত হয়ে বলল। তানিয়া নাতিকে আদর করে বলল, তুমি করবে আমরা জানি কি। 24 অধ্যায়, গ্রামের হাসপাতাল।
রূপা আর ফাহিমের স্বপ্ন ছিল গ্রামে একটা বড় হাসপাতাল খোলার। তারা কয়েক বছর ধরে টাকা জমিয়ে রাখছিল। আলমও তার রয়্যালটির একটা অংশ দিয়েছিল। অবশেষে সেই দিন এলো। তারা একটা 3 তলা হাসপাতাল তৈরি করল। নাম দিল উরুশি হাসপাতাল। উদ্বোধনের দিন পুরো জেলা থেকে মানুষ এলো। স্বাস্থ্যমন্ত্রী নিজে এসে উদ্বোধন করলেন। এই হাসপাতাল শুধু একটা স্বাস্থ্যসেবা কেন্দ্র নয়, মন্ত্রী বললেন, এটা একটা স্বপ্নের বাস্তবায়ন। ডাক্তার রূপা আর ডাক্তার ফাহিম যা করেছেন সেটা অনুকরণীয় গুণ। হাসপাতালে 10টা বেড, অপারেশন থিয়েটার, ল্যাবরেটরি সব কিছু আছে। আর সবচেয়ে বড় কথা, গরিবদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা। আলম গর্ভে বুক ফুলিয়ে বলল, আমার মেয়ে যা করেছে আমি কলম দিয়ে তা করতে পারিনি। তুমি কলম দিয়ে মানুষের মন ছুঁয়েছ, আমি হাত দিয়ে মানুষের শরীর সারাচ্ছি। দুটোই সমান গুরুত্বপূর্ণ। রূপা বলল, 25 অধ্যায় প্রত্যাবর্তন। একদিন গ্রামে একটা আশ্চর্য ঘটনা ঘটল। যে ছেলেটা 30 বছর আগে গ্রাম ছেড়ে আমেরিকায় গিয়েছিল সে ফিরে এলো। তার নাম জামিল। সে আমেরিকায় একজন সফল ব্যবসায়ী, কিন্তু বয়স হয়েছে এখন, শেখতে ফিরতে চায়। জামিল আলমের সাথে দেখা করতে এলো। আমি তোমার বই পড়েছি আমেরিকায় বসে। সেই বই পড়ে আমার গ্রামের কথা মনে পড়ে গেল, তাই ফিরে এলাম। স্বাগতম, আলম হাসি মুখে বলল। জামিল বলল, আমি এই গ্রামের জন্য কিছু করতে চাই, তুমি কি পরামর্শ দাও? জামিল ভাবল একটু, তারপর বলল, গ্রামে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলো। যুবকদের হাতে ক্রমে কাজ শেখাও, তাহলে তারা চাকরি পাবে, স্বাবলম্বী হবে। জামিল খুশি হল। চমৎকার আইডিয়া। কয়েক মাসের মধ্যে একটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হলো। সেখানে ছেলে-মেয়েরা কম্পিউটার, ইলেকট্রনিক্স, সেলাই, রান্না নানা বিষয়ে প্রশিক্ষণ পেতে লাগল। এভাবে একে একে গ্রামে নতুন নতুন সুবিধা যুক্ত হতে লাগল। কেউ ফিরে এসে স্কুলে দান করল, কেউ রাস্তা বানিয়ে দিল, কেউ মসজিদ মন্দির সংস্কার করল। আলম দেখছিল আর ভাবছিল, একজন মানুষ যদি ভালো কাজ শুরু করে তাহলে সেটা অন্যদেরও অনুপ্রাণিত করে কি? 26 অধ্যায় পরবর্তী প্রজন্ম। আয়ান এখন 10 বছরের, খুব মেধাবী ছেলে। সে দাদুর কাছে বসে গল্প শোনে, দাদির কাছ থেকে জীবনের পাঠ নেয়। একদিন স্কুলে একটা রচনা প্রতিযোগিতা হল। বিষয় ছিল, ও আমার স্বপ্নের বাংলাদেশ। আয়ান লিখল, আমার স্বপ্নের বাংলাদেশের সবাই শিক্ষিত হবে, কেউ অসুস্থ হলে চিকিৎসা পাবে, কেউ গরিব থাকবে না, সবাই একসাথে মিলেমিশে থাকবে। আমার দাদু বলেন, স্বপ্ন দেখতে হয় বর, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে হয়। আয়ান প্রথম হল, পুরস্কার পেল। আলম নাতির রচনা পড়ে চোখ ভিজিয়ে ফেল। আমাদের শিক্ষা বৃথা যায়নি। নতুন প্রজন্ম ঠিক পথে আছে কি? 27 অধ্যায় জীবনের সন্ধ্যা। আলম এখন 65 পেরিয়ে গেছে। শরীর একটু দুর্বল হয়ে এসেছে, কিন্তু মন এখনও তরুণ। একদিন ডাক্তার বলল, তার হার্টে সমস্যা আছে, বিশ্রাম নিতে হবে। রূপা খুব চিন্তিত। বাবা, তুমি এখন আর এত কাজ করবে না, বিশ্রাম নাও। কিন্তু আলম কি থেমে থাকার মানুষ? সে এখনও লেখে, মানুষের সাথে দেখা করে, গ্রামের উন্নয়নের কাজে যুক্ত থাকে। তানিয়া বলল, তুমি একটু শান্ত হও, আমরা এত কাজ করেছি, এখন পরের প্রজন্মকে দায়িত্ব দাও। তুমি ঠিক বলছ, আলম মেনে নি। কিন্তু আমার একটা শেষ ইচ্ছা আছে। কি? কি? তানিয়া জিজ্ঞেস করল। আমি আমাদের জীবনের গল্পটা লিখতে চাই, একটা আত্মজীবনী, যাতে পরের প্রজন্ম জানতে পারে আমরা কিভাবে স্বপ্ন দেখেছিলাম, কিভাবে সেই স্বপ্ন পূরণ করেছিলাম গো। তুমি লেখো, তানিয়া হেসে বলল, আমি তোমাকে সাহায্য করব। 28 অধ্যায় শেষ বই। পরের 6 মাস আলম লিখল তার জীবনের গল্প। নদীর ধারে সেই গা, একটি জীবন কথা কি নাম দিয়ে। বইটাই ছিল তাদের প্রথম দেখা, প্রথম প্রেম, সংগ্রাম, সফলতা, ব্যর্থতা, সব কিছু।
বই প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সাড়া পড়ে গেল। মানুষ পড়ল আর অনুপ্রাণিত হল। একজন পাঠক চিঠি লিখে, আপনার বই পড়ে আমি বুঝেছি স্বপ্ন দেখা আর তা পূরণ করা সম্ভব। আমিও এখন আমার গ্রামে ফিরে যাব, কিছু করব। আলম এই চিঠি পড়ে খুশি হল। দেখো তানিয়া, আমাদের জীবন বৃথা যায়নি, আমরা মানুষকে অনুপ্রাণিত করতে পেরেছি। 29 অধ্যায়, বিদায়। এক শীতের সকালে আলম ঘুম থেকে উঠল না, তার হার্ট অ্যাটাক হয়েছে। রূপা যতই চেষ্টা করল কিছু করতে পারল না, আলম চলে গেল। পুরো গ্রাম শোকে মুহ্যমান। আমাদের আলম চলে গেল, সবাই কাঁদল। তানিয়া কান্নায় ভেঙে পড়ল। তুমি আমাকে একা ফেলে চলে গেলে? রূপা মাকে সান্ত্বনা দিল। মা, বাবা চলে যায়নি, তার লেখায় সে বেঁচে আছে, তার কাজে সে বেঁচে আছে, আমাদের মধ্যে সে বেঁচে আছে। আলমের জানাজায় হাজার হাজার মানুষ এলো। তাকে সমাহিত করা হলো গ্রামের কবরস্থানে, নদীর পাশে, যেখানে সে জীবনের অনেকটা সময় কাটিয়েছে। 30 অধ্যায়, উত্তরাধিকার, শেষ অধ্যায়। আলমের মৃত্যুর পর তানিয়া ভেঙে পড়েনি, সে আরও শক্ত হয়েছে। আলম চলে গেছে, কিন্তু তার স্বপ্ন চলে যায়নি। আমাকে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখতে হবে। সে গ্রামের লাইব্রেরিটাকে আলম স্মৃতি লাইব্রেরি খেয়ে নাম দিন। সেখানে আলমের সব বই রাখা হলো। রূপা হাসপাতালে আরও বেশি মনোযোগী হল। বাবা চাইতেন আমি মানুষের সেবা করি, আমি তাই করব। ফাহিম তার পাশে থেকে সাহায্য করল। আয়ান যে এখন 15 বছরের দাদুর মতো লিখতে শুরু করল। সে গল্প লেখে, কবিতা লেখে। একদিন আয়ান তানিয়াকে তার লেখা একটা গল্প দেখালো। গল্পের নাম দাদুর স্বপ্ন। তানিয়া পড়ল, চোখে পানি এলো। তোমার দাদু বেঁচে আছে তোমার মধ্যে কি? বছরের পর বছর কেটে গেল, গ্রামটা আরও উন্নত হলো, কিন্তু আলমকে কেউ ভুলল না। প্রতি বছর তার জন্মদিনে গ্রামে একটা সাহিত্য উৎসব হয়। তরুণ লেখকরা আসে, তাদের লেখা পড়ে। তানিয়া এখন 80 পেরিয়ে গেছে, কিন্তু এখনও প্রতিদিন স্কুলে যায়, ছাত্রীদের দেখে আসে। একদিন এক তরুণী তানিয়াকে জিজ্ঞেস করল, ম্যাডাম, আপনার আর আলম স্যারের গল্পটা কি সত্যি? তানিয়া হেসে বলল, হ্যাঁ, প্রতিটা শব্দ সত্যি। আমরা স্বপ্ন দেখেছিলাম, আর সেই স্বপ্ন পূরণ করেছিলাম গো। আমিও কি পারব? তরুণী জিজ্ঞেস করল। অবশ্যই পারবে, তানিয়া দৃঢ়তার সাথে বলল। শুধু স্বপ্ন দেখো, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করো, আর কখনো হাল ছেড়ো না আগে। সেদিন সন্ধ্যায় নদীর ধারে বসে তানিয়া আকাশের দিকে তাকালো। আলম, তুমি কি দেখছ? আমরা যা শুরু করেছিলাম তা এখনো চলছে। তোমার স্বপ্ন বেঁচে আছে কি? নদীর জল কুলকুল করে বয়ে যাচ্ছে, বাতাসে যেন আলমের কণ্ঠস্বর ভেসে এলো। আমি জানতাম তুমি পারবে। আমরা একসাথে এই স্বপ্ন দেখেছিলাম, তুমি তা বাঁচিয়ে রেখেছ। ধন্যবাদ তানিয়া। তানিয়া হাসুর, চোখে পানি, কিন্তু মুখে হাসি। ধন্যবাদ তোমাকে আলম, তুমি আমার জীবনকে অর্থবহ করেছিলে কি? সমাপ্তি। এই ছিল আলম আর তানিয়ার গল্প। দুটো সাধারণ মানুষ যারা অসাধারণ স্বপ্ন দেখেছিল, আর সেই স্বপ্ন শুধু নিজেদের জন্যই ছিল না, ছিল সবার জন্য। আজও রূপসী গ্রামে যদি যাও, দেখবে আলম স্মৃতি লাইব্রেরি, তানিয়া বালিকা বিদ্যালয়, রূপসী হাসপাতাল, সব কিছু দাঁড়িয়ে আছে। এগুলো শুধু ভবন নয়, এগুলো স্বপ্নের বাস্তবায়ন।
আর নদীর ধারে যেখানে একদিন দুটো তরুণ তরুণী বসে স্বপ্ন দেখেছিল, সেখানে এখন একটা ফলক লাগানো আছে। তাতে লেখা যেখানে স্বপ্ন শুরু হয়েছিল। আলম ও তানিয়া, দুই স্বপ্নদ্রষ্টা, দুই সেবক, যারা প্রমাণ করেছেন স্বপ্ন দেখলে এবং কাজ করলে সব কিছু সম্ভব। শিক্ষা: জীবনে স্বপ্ন দেখো, বড়, তারপর সেই স্বপ্ন পূরণের জন্য নিরসরভাবে কাজ করো। নিজের জন্য নয়, সবার জন্য কিছু করার চেষ্টা করো। তাহলেই জীবন সার্থক হবে।